ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের এখন চোর বলা হচ্ছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাবো, 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ, বললেন কাদের। আরও থাকছে, আমেরিকার যে কোনো সামরিক হটকারিতার ব্যাপারে ইরানের কঠোর হুঁশিয়ারি। আরও জানাবো, মার্কিনীদের কষ্টে রেখে গলফ খেলছেন ট্রাম্প। আরও থাকছে, স্থানীয় নির্বাচনের পর কাশ্মীরে ব্যাপক দরপার, এইচএসসির ফল জানুয়ারিতে। আরও থাকছে, আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন ত্যাগীরাই, বললেন তথ্যমন্ত্রী। নতুন ধরনের করোনা ভাইরাস এবার ফ্রান্স ও জাপানে, এ নিয়ে থাকছে বিস্তারিত। আরও জানাবো, হক কথা বললে মামলা, হামলা ও গ্রেফতার আবু জাহেলের চরিত্র, বললেন জুনায়েদ বাবুনগরী। আরও জানাবো, সাগরে শরণার্থীদের মৃত্যুর মুখে ফেলে গেল গ্রিস, উদ্ধার করল তুরস্ক। আরও জানাবো, ইরান, তুরস্ক, পাকিস্তানের মধ্যে চালু হচ্ছে রেল যোগাযোগ। এবং সবশেষ জানাবো, গায়ের রং কালো, তাই শত মিনতিতেও জুটনি চিকিৎসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন। আর ভিডিওটি অবশ্যই ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে এখনো কারো আগ্রহ নেই, নির্বাচন কমিশন নিয়ে মানুষের শ্রদ্ধা নেই, আস্থা নেই। প্রকাশ্যে বলা হচ্ছে তারা চুরি করেছে, তারপরও লজ্জাহীন শরমহীন নির্বাচন কমিশন পদত্যাগ না করে সেটাকে ডিফেন্স করছে। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর হতে পারে না। শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, দেশের প্রধান নির্বাচন কমিশনার ও তার কমিশনারদের বলা হচ্ছে তারা চোর, তারা বক্তৃতার নামে, গাড়ি চড়ার নামে টাকা চুরি করেছে, বেআইনিভাবে গাড়ি নিয়েছে, এ নিয়ে কথা বলার আগ্রহ নেই। এরপরও বিএনপি কেন নির্বাচনে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যাচ্ছে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য। আর আমাদের একটা কৌশল আছে, কৌশল অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই। এখন সেই কৌশল থেকেই আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা এই সুযোগে জনগণের কাছে যেতে পারছি, অন্য সময় আমাদের সেই সুযোগটাও দেওয়া হয় না। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছি। দেশের গণতন্ত্র সহ সারা বিশ্বের মানুষ জানে 2008 সালের 30 ডিসেম্বর জাতীয় সংসদে যে নির্বাচন হওয়ার কথা ছিল তা 29 ডিসেম্বর রাতেই হয়ে গেছে। আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সব ভোট ডাকাতি করে নিয়ে গেছে সেই দিন। তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তারা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। এদিকে শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেছেন। ওবায়দুল কাদের আরও বলেছেন, 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, ইতিমধ্যেই যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছে তাদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবেন তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। দেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে শীত জেঁকে বসেছে, তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি সহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহিরূপে রূপান্তরিত হয় না।
পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান তাতে সবার সহযোগিতা প্রয়োজন। এদিকে বাগদাদের মার্কিন দূতাবাসে সাম্প্রতিক রকেট হামলায় তেহরানের ভূমিকা রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত টুইটে যে হুমকি পূর্ণ বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোহাম্মদ জাভেদ জারিফ ট্রাম্পের এই হুমকির জবাবে পাল্টা টুইট করেছেন। তিনি আরও বলেছেন, নিজ দেশের জনগণকে দেশের বাইরে বিপদের মুখে ঠেলে দিয়ে আমেরিকার অভ্যন্তরে নিজের চরম ব্যর্থতাকে চাপা দেওয়া যাবে না। ট্রাম্পের ওই টুইটের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাহেদে বলেছেন, এই ধরনের ভিত্তিহীন ও মন গড়া বাগাড়ম্বরপূর্ণ অভিযোগ নতুন কিছু নয়। এরকম ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি হোয়াইট হাউসের নিত্য নৈমিত্তিক ঘটনা। ট্রাম্প যে দুর্বিষহ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, এই অভিযোগের ঘটনা সেই পরিস্থিতি থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে প্রতিহত করার অপচেষ্টা মাত্র। গত বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই রোববার বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলার ইরান জড়িত বলে অভিযোগ উত্থাপন করেছেন। ট্রাম্প তার টুইটার পেজে লিখেছেন, রোববার বাগদাদে আমাদের দূতাবাসে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। এগুলোর মধ্যে 3টি রকেট কাজ করেনি। অনুমান করুন তো এসব রকেট কোথা থেকে এসেছে। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আমরা ইরাকে আমেরিকানদের বিরুদ্ধে আরও হামলার গুঞ্জন শুনতে পাচ্ছি। আমেরিকার একজন নাগরিকও যদি মারা যায় তার জন্য দায়ী থাকবে ইরান। যদিও পশ্চিম এশিয়ায় মার্কিন সন্ত্রাসবাদী বাহিনী সেন্টকমের কমান্ডার জেনারেল কেনেথ কেনেজি বলেছেন যে ইরানের সাথে ওয়াশিংটন উত্তেজনা সৃষ্টিকারী কোনোরকম সংঘাতে জড়াতে চায় না। তিনি আরও বলেছেন, প্রকৃতপক্ষে ট্রাম্প এখন জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়ে পরাজিত হয়েছেন। তাকে এখন তার সরকার ও দলের কর্মকর্তারাই প্রতিদিন ছেড়ে চলে যাচ্ছে। বিদেশেও বিশেষ করে ইউরোপীয় নেতারাও তার ব্যাপারে উদাসীন। এসব কারণেই মূলত জনগণের দৃষ্টি আকর্ষণ করতে ট্রাম্প এখন ইরানকে সামরিক হুমকির ডুল পিটিয়ে দিচ্ছে। ট্রাম্প মনে করেন যে ইরানকে হুমকি দিয়ে তিনি তার লক্ষ্য অর্জন করতে পারবেন। এদিকে বড়দিনকে সামনে রেখেই প্রণোদনা ও সরকারি ব্যয় সংক্রান্ত বিলে সই না করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছুটি কাটাতে চলে গেছেন। বড়দিন উদযাপন করেছেন নিজের মতো করেই, আর এতে অবশ্যই রয়েছে গলফ খেলার আমেজ। এদিকে আর্থিক সংকটে থাকা সাধারণ মানুষের জীবনে উৎসবের আগমন তাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। অথচ সেদিকে ভ্রুক্ষেপণ না করেই চলে গেছেন প্রেসিডেন্ট। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের সঙ্গে অর্থনীতিও ভেঙে পড়েছে। লাখ লাখ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কোটি মানুষ কাজ হারিয়েছে। হাজার হাজার মাঝারি ও বড় প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। এরই মধ্যে এমনকি শতবর্ষী প্রতিষ্ঠানও রয়েছে। ক্ষুধা এখন অনেক মার্কিনীদের জন্য ব্যস্ততা হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ এই করোনাকালে জীবনে প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তার লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এই যখন বাস্তবতা, তখন ট্রাম্প প্রণোদনা ও সরকারি ব্যয়ের বিলে সই না করে ছুটিতে গেছেন। ছুটিতে যাওয়ার আগে নিজের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপরাধ থেকে ক্ষমা করলেন ট্রাম্প। সামরিক শাসন জারি করে নতুন নির্বাচন দেওয়া যায় কিনা তা নিয়ে এই ক্ষমতাপ্রাপ্ত অপরাধীদের সঙ্গে আবার বৈঠক করলেন। শুধু ট্রাম্প কেন, আরও অনেক রাজনীতিকই এখন হতাশাজনক আচরণ করেছেন। বয়সে তরুণ ও সুস্বাস্থ্যের অধিকারী অনেকে জনগণকে টিকা নিতে সচেতন করার অজুহাতে নিজেরা প্রথম ধাপে টিকা নিতে শুরু করলেন। অথচ বহু স্বাস্থ্যকর্মী এখনও টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। সবচেয়ে বড় তামাশাটি শুরু হয়েছে করোনা প্রণোদনা প্যাকেজ নিয়ে। দ্বিতীয় এই প্যাকেজ পাস নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা তর্ক করেছেন দীর্ঘদিন। মাসের পর মাস এই বিল ঝুলেছিল। শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে যাও বিলটি পাস হলো, তাও সই করলেন না প্রেসিডেন্ট। CNN জানায়, প্রেসিডেন্টের টুইটে দেওয়া ভিডিও এক বড় সংকটের জন্ম দিয়েছে। ওই ভিডিওতে তিনি বেকারদের ভাতা হিসেবে এককালীন $2000 করে দেওয়ার কথা বলেন। প্রণোদনার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসা ডেমোক্র্যাটরা বিষয়টি লুফে নেন। এই নিয়ে প্রস্তাব দিলে তা 24 ডিসেম্বর আবার খারিজ করে দেন রিপাবলিকানরা। ফলে ট্রাম্পের ওই একটি প্রস্তাবের মধ্য দিয়ে প্রণোদনা নিয়ে নতুন করে তর্কের জন্ম হলো, যা পুরো বিষয়টি অনিশ্চিত করে তুলেছে। এদিকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক অনুষ্ঠিত স্থানীয় ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টাল কাউন্সিল DDC নির্বাচনে
মোদি বিরোধী জোটের বিপুল বিজয়ের পর অন্তত ৭৫ জন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভারত সরকার। শনিবার স্থানীয় নেতৃবৃন্দ ও একজন পুলিশ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গত বছর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিলের পর গত সপ্তাহে প্রথমবারের মতো স্থানীয় এই নির্বাচনটি সম্পূর্ণ হয়। নির্বাচনের পর বিরোধীদের উপর ব্যাপক দরপাকড় শুরু করেছে। কয়েকশো মানুষকে গ্রেফতার করেছে নয়াদিল্লি। নাম না প্রকাশ করার শর্তে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় স্বাধীনতাকামী নেতা ও নিষিদ্ধ ঘোষিত জামায়াত ইসলামের সদস্যরা আছেন। কিন্তু স্থানীয় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র এবং জোটের অন্যতম সদস্য ইমরান নবী দার বলেন, এই দরপাকড়ের মাধ্যমে জনগণের রায়কে অবজ্ঞা করা হয়েছে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লাহ বলেছেন, মোদি বিরোধী জোটের বিজয় প্রমাণ করেছে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপে মোদির সিদ্ধান্ত গ্রহণ করেনি কাশ্মীরিরা। গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৮ পর্যায়ে অনুষ্ঠিত স্থানীয় এই নির্বাচনে ভারতপন্থী কিন্তু কাশ্মীরের স্বায়ত্তশাসনের পক্ষের জোট পিপলস অ্যালায়েন্স ফর ডুপকর ডিক্লারেশন ২৮০ আসনের মধ্যে ১১২টি আসনে জয় পায়। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা দল বিজেপি ৭৪টি আসন লাভ করে। এর মধ্যে কাশ্মীর উপত্যকায় দলটি মাত্র ৩টি আসন পায়। ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের স্বায়ত্তশাসন অধিকার বিলোপের পর কাশ্মীরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের নীতিমালা এখনও অনুমোদিত না হয়ে আসায় ডিসেম্বরে এ পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়। অপেক্ষমান সকল পরীক্ষার্থীকে অটো পাস দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। অটো পাসের ফল তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে ৮ সদস্যের গ্রেড মূল্যায়ন টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসের শুরুতে তারা ফল তৈরিতে জিডিপি গ্রেড নির্ণয়ের বেশ কয়েকটি প্রস্তাবের সমন্বয়ে একটি গাইডলাইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। তার উপর ভিত্তি করে একটি নীতিমালা করে ফল প্রকাশ করার কথা থাকলেও শিক্ষামন্ত্রীর অনুমোদন না হওয়ায় তা পিছিয়ে গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার এস.এম. আমিরুল ইসলাম বলেছেন, ফল তৈরির নীতিমালা অনুমোদন হলে পরবর্তী ১ সপ্তাহের মধ্যে এইচএসসির ফল তৈরির কাজ শেষ করা হবে। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে গেলে ফল তৈরির পরবর্তী কাজ শুরু করা হবে বলে জানান তিনি। জানা গেছে, টেকনিক্যাল কমিটির প্রস্তাব অনুযায়ী জেএসসি পরীক্ষার ফলে ২৫% এবং এসএসসি পরীক্ষার ফলে ৭৫% নম্বর মূল্যায়ন করা হবে। তবে যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদের ক্ষেত্রে এসএসসির ফলকে কেন্দ্র করে নম্বর নির্ধারণ করা হবে। বিষয়ভিত্তিক উন্নতির ক্ষেত্রে আগের ক্লাসের সেই বিষয়ের ফল মূল্যায়ন করা হবে। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মাদ্রাসা শিক্ষা প্রসার আল্লাহর নির্দেশ ও রাসূলের আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেবে। এ আদর্শকে অনেকে সহ্য করে না, তাই তারা বাধা দেয়। এ বাধা নবীজিদের সময়ে ছিল, এখনো আছে। হক কথা বললে হামলা, মামলা ও গ্রেফতার আবু জাহেলের চরিত্র ছিল। ইতিহাস সাক্ষী তাদের শেষ পরিণতি জাহান্নাম। শনিবার বিকালে হাটহাজারী আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম চারিয়া মাদ্রাসা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমির আরও বলেছেন, মদিনা সনদে দেশ চলার কথা বলায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমার অনেক আগে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদিনা সনদে দেশ চলার কথা বলেছিলেন। তাহলে আমার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে। তিনি আরও বলেছেন, আমি প্রয়োজনে আবার জেলে যাব, ফাঁসির কাস্টে ঝুলব, তবু হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। আল্লামা বাবুনগরী আরও বলেছেন, আবু জাহেল ছিল বিশ্ব সন্ত্রাসী, আর এই সন্ত্রাসের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদ ছিল শান্তির জিহাদ। এই সন্ত্রাসী আবু জাহেল ইসলামের প্রথম নারী শহীদ সুমাইয়াকে গ্রেফতার করেছিল। সুমাইয়াকে উলঙ্গ করে নির্মমভাবে নির্যাতন করেছিল। ওই যুগের ফেরাউন নমরুদ, আবু জাহেল, আবু লাহাবের খালাতো ভাই এখনও আছে, তাই বাধা আসবে। মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি খলিল আহমেদের সভাপতিত্বে
মাওলানা আবু নাসেরের সঞ্চালনায় দিনব্যাপী মাদ্রাসার বার্ষিক মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল হামিদ বুখাইরি, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহতামিম আব্দুস সালাম চাটগামী, মইনে মুহতামিম আল্লামা শেখ আহমদ প্রমুখ। এদিকে অভিবাসী ও শরণার্থীদের একটি দলকে গ্রিক কোস্টগার্ড বাহিনী এজিয়ান সাগরের বুকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গেছে। তুর্কি কোস্টগার্ড বাহিনী তাদেরকে উদ্ধার করে। শুক্রবার তুর্কি নিরাপত্তা বাহিনী প্রকাশিত একটি ভিডিও দৃশ্যে গ্রিক বাহিনীর নির্মম আচরণটি ধরা পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় শিশুসহ শরণার্থীদের একটি দলকে রাবার বোটে তুলে তুরস্কের পানিসীমার দিকে ঠেলে দিয়ে চলে যায় গ্রিক কোস্টগার্ড বাহিনী। পরে মুক্ত সমুদ্রের রক্ষা পরিস্থিতিতে মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত অভিবাসী ও শরণার্থীদের দলটিকে উদ্ধার করে তাদের তীরে নিয়ে যায় তুর্কির সেনা সদস্যরা। গ্রিক কোস্টগার্ড বোট LS-70 গ্রিসে প্রবেশ করা শরণার্থীদের একটি দলকে লেসবস দ্বীপের দক্ষিণ উপকূলে এনে একটি রাবার বোটে তুলে দেয়। পরে তাদেরকে তুর্কি পানিসীমার দিকে ঠেলে দিয়ে স্থানটি ছেড়ে চলে যায় গ্রিক বাহিনী। তুর্কি নৌবাহিনী কমান্ড এজিয়ান সাগরে পুনরুদ্ধার এবং নজরদারি মিশন পরিচালনার সময় এই ঘটনাটি রেকর্ড করে। যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতে ইউরোপে পাড়ি জমাতে চাওয়া অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে গেছে তুরস্ক ও গ্রিস। 2016 সালের অভিবাসী চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন ব্যর্থতার অভিযোগ করে ফেব্রুয়ারির শেষের দিকে অনিয়ম অভিবাসীদের জন্য প্রবেশদ্বার উন্মুক্ত করে দেয় তুরস্ক। অন্যদিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে শরণার্থী নিয়মনীতির তোয়াক্কা না করে অভিবাসীদের সাথে অমানবিক আচরণ, বিপুল পরিমাণ ফেরত পাঠানো এবং সংক্ষিপ্ত নির্বাসনের জন্য গ্রিসকে অভিযুক্ত করে আসছে তুরস্ক। মানবাধিকারের এই স্পষ্ট অবমাননার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নও চোখ বন্ধ করে আছে বলে অভিযোগ দেশটির। গ্রিসে বিভিন্ন পদ্ধতিতে অভিবাসীদের তুরস্কের দিকে ঠেলে দিচ্ছে মর্মে অক্টোবর মাসে প্রায় 30টি বেসরকারি সংস্থা গ্রিসের ব্যাপারে জরুরি তদন্তের দাবি জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ শরণার্থীদের সাথে সাক্ষাৎকারের বরাত দিয়ে তুরস্কের স্থল ও সমুদ্র সীমান্তের দিকে অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছে গ্রিসের বিরুদ্ধে। এদিকে তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীরা নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের ত্যাগীরাই থাকবেন। শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ার দুপচাঁপিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। তথ্যমন্ত্রী আরও বলেছেন, যারা দুঃসময়ে দল ও জননেত্রীর পাশে ছিলেন তারাই নেতৃত্বে আসবেন। সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। গত 12 বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে। ডাক্তার হাসান মাহমুদ আরও বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সাথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। আজকে অর্থনৈতিক, মানব উন্নয়ন, সামাজিক সকল সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। এটা যাদের সহ্য হয় না তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা পরপর 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে, তবে তাদেরকে চিহ্নিত করে বের করে দেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। এ সময় করোনা নিয়ে ডাক্তার হাসান মাহমুদ আরও বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবেলা করেছেন। আপনারা দেখেছেন সম্প্রতি করোনা মোকাবেলা নিয়ে ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনে উপমহাদেশে বাংলাদেশের অবস্থান সবার উপরে এবং সমগ্র বিশ্বে করোনা মোকাবেলা দক্ষতায় বাংলাদেশ 20তম অবস্থানে রয়েছে। আমরা করোনাকে কতটুকু সফলভাবে মোকাবেলা করতে পারছি এই রিপোর্টটা তাই বলে দিচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনায় আক্রান্ত কয়েকজন ব্যক্তিকে ফ্রান্স ও জাপানে চিহ্নিত করা হয়েছে। ফ্রান্স নিশ্চিত করেছে সেদেশের মধ্যাঞ্চলীয় তুর শহরে সম্প্রতি নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যে গত 19 ডিসেম্বর লন্ডন থেকে এখানে এসেছিল। তার দেহে কোনো উপসর্গ দেখা যায়নি এবং তিনি এখন বাড়িতে আইসোলেশনে আছেন। সম্প্রতি লন্ডন সহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনা ভাইরাসের এই নতুন এবং অত্যন্ত সংক্রমণ জাতটি ছড়িয়ে পড়েছে। এটি আগেকার ভাইরাসের চেয়ে আরও বেশি সহজ এবং দ্রুত গতিতে মানুষের মধ্যে ছড়াতে পারে বলে দেখা গেছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ওই ব্যক্তি ফরাসি নাগরিক, তবে তিনি ইংল্যান্ডে থাকতেন।
গত 21 ডিসেম্বর তার করোনা ভাইরাস টেস্ট করা হয়। শুক্রবার জাপানের কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্য থেকে বিমানে করে জাপানে যাওয়া 5 ব্যক্তির দেহে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এর আগে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ডের সহ নতুন ধরনের ভাইরাস ছড়ানোর খবর পাওয়া গেছে। এরপর 40টিরও বেশি দেশে যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। করোনা ভাইরাসের এই নতুন মিউটেশনটি বেশি সংক্রমণ হলেও বিজ্ঞানীরা বলেছেন, এটি অধিকতর বিপজ্জনক এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি এবং করোনা ভাইরাসের যে টিকা দেওয়া শুরু হয়েছে তা এর বিরুদ্ধে একই রকম কার্যকর হবে। এদিকে ইস্তাম্বুলে সাম্প্রতিক ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সভায় রেল নির্মাণ প্রকল্প কাজ নিয়ে আলোচনা করেছে তুরস্ক। এতে ইস্তাম্বুল, তেহরান, ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন 3 দেশের পরিবহন মন্ত্রীরা। জানা গেছে, পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক পর্যন্ত মোট 6,500 কিলোমিটার রেল লাইন পাতা হবে। এর মধ্যে ইরানে 2600 কিলোমিটার, তুরস্কে 1950 কিলোমিটার এবং পাকিস্তানে 1990 কিলোমিটার। এ বিষয়ে তুরস্কের পরিবহন মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই সদস্য 10টি দেশের মধ্যে কিভাবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনা চলছিল। ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সমুদ্রপথে যা সময় লাগে তার থেকে কম সময়ে পৌঁছানোর জন্য রেল বা সড়কপথ তৈরিতে নজর দেওয়া হচ্ছিল। 2019 সালে তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তান যাওয়ার পণ্যবাহী ট্রেনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সাম্প্রতিক হওয়া ওই বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে কাজ শুরু হবে। তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ চালু করতে ইরানের মধ্য দিয়ে ত্রিদেশীয় রেললাইন নির্মাণের কাজ আগামী বছর থেকে শুরু হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের এক কৃষ্ণাঙ্গ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন গত রবিবার। তবে মারা যাওয়ার আগে তিনি একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। জানিয়ে গেছেন, শুধু গায়ের রঙের কারণে তিনি যথাযথ চিকিৎসা পাননি। ঘটনা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসিতে। বিবিসির খবরে আরও বলা হয়েছে, করোনায় মারা যাওয়া চিকিৎসকদের নাম সুসান মুর, 52 বছর বয়স। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বিছানা থেকে একটি ভিডিও করেন তিনি। সেখানে মুর বলেছেন, বাঁচার জন্য তিনি চিকিৎসা ভিক্ষা পর্যন্ত করেছিলেন, এরপরও তা পাননি। গত রোববার সেখানকার অন্য একটি হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসক সুসান মুরের মৃত্যুতে শোক জানিয়ে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা বর্ণবৈষম্যের অভিযোগটি খুব গুরুত্ব সহকারে নিয়েছে। প্রত্যেক রোগীর জন্য সমান চিকিৎসা দিতে তারা বদ্ধপরিকর। তবে ওই মৃত্যুর ঘটনার বিষয়ে মন্তব্য করেননি তারা। সুসান মুর 4 ডিসেম্বর নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তার চিকিৎসার এক চিকিৎসকের অবহেলার বিষয়টি তুলে ধরেন। ওই চিকিৎসক শ্বেতাঙ্গ ছিলেন বলে জানান তিনি। সুসানের অভিযোগ, চিকিৎসার জন্য তিনি কান্নাকাটি করেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেও জানান তিনি, কিন্তু এরপরও তিনি চিকিৎসা পাননি। তিনি আরও লিখেছেন, তিনি চিকিৎসক আমার একটি কথা পর্যন্ত শুনেননি, একবারের জন্য তিনি আমাকে স্পর্শ করেননি, তার কোনো শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করাতে দেননি ওই শ্বেতাঙ্গ চিকিৎসক। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সুসান মুরের 19 বছর বয়সে একটি ছেলে রয়েছে। মা-বাবা জীবিত, তবে তারা ডিমেনশিয়া রোগে ভুগছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন সুসান। গো ফান্ডারি নামের একটি অনলাইন পেজ খুলে তার পরিবারের আর্থিক সহায়তার জন্য অর্থ তোলা হচ্ছে। ইতিমধ্যে $1,02,000 মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে। বিবিসির খবরে আরও বলা হয়েছে, 29 নভেম্বর মোরের কোভিড-19 পরীক্ষার ফল পজিটিভ আসে। উচ্চ জ্বর নিয়ে তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থে ভর্তি হন। তখন তার কাশির সঙ্গে রক্ত পড়ছিল, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তিনি নিজেও একজন চিকিৎসক, তাই তিনি চিকিৎসককে জানিয়েছিলেন তার কষ্ট হচ্ছে। ফেসবুকে পোস্ট করা ভিডিওতে চিকিৎসক মোর বলেছেন, তিনি অ্যান্টিভাইরাল রোডেমেন্টের প্রয়োগের আবেদন জানিয়েছিলেন, বুকের স্ক্যান করার অনুমোদন করেন। তখন একজন চিকিৎসক জানিয়েছিলেন তার অবস্থা ভালো, ওই ওষুধ নেওয়ার মতো অবস্থা হয়নি তাকে বাড়ি ফিরে যাওয়া উচিত। চিকিৎসক মোর আরও বলেছেন, ওই চিকিৎসক আমাকে একজন মাদকাসক্ত হিসেবে মনে করেন। তিনি জানতেন আমি একজন চিকিৎসক, আমি মাদক গ্রহণ করি না। মোর আরও বলেছেন, চিকিৎসা না পেয়ে তিনি অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য আবেদন করেন। পরে তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়, কিন্তু অন্য হাসপাতালে গিয়ে জীবন নিয়ে আর ফিরতে পারেননি মোর। গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গের চেয়ে কৃষ্ণাঙ্গরা বেশি করোনার ঝুঁকিতে।
2015 সালের আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে, শ্বেতাঙ্গ রোগীর চেয়ে কৃষ্ণাঙ্গ রোগীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।